ভিডিওটা শুরু করলাম। পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সয় হরিচাটুর্যের উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, কতটা ভালো রস আনি। শ্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতল ঝাঁটাইয়া কাটিয়া পুড়াইয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠিগুলো জমানো তেলটুকু সংগ্ন করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামী দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহতা দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি তেন্তি সব কোথায় গিলি রে? তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিক খানিকক্ষণ চাইয়া রইলেন, পরে অত্যন্ত শান্তস্বরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরি মনে ভীতির সঞ্চার হইল। ইহার যে ঝড়ের অব্যাহতি, পূর্বের আকাশ স্থিরভাবে মাত্র। বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কনে কি আবার? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন, দখে রঙ্গ করো না, বলছি ন্যাকামো করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব উঠেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কনে কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়া চৌধুরীদের বাড়ি? কবলে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনর্বার বলিয়া উঠিলেন, কত্রঘরে করবে গো, তোমাকে কত্রঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এইসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগণ্ড হইয়া মেয়ের গায়ের কোনো কাজে তামাক আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়রী চাটুর্যের উঠানে পা দিয়া স্ত্রীকে বলিলেন, কতটা বড় বাটি কি ঘটি যা। সহায়রী তাচ্ছল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। একত্র ঘরে সবাই একত্র ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কোনে তোমাকে কত্র ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না কত্রজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, কেত্র কোড়ার মরদ নেই, চৌধুরীরা তোমার কত্র ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকের ধাড়ি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। বাইরে কুমিয়া বলে, বিড়ালে কি হবে, লুকোবে চোখ নেই। পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেব গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? শ্বশুরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়াই হইতে তাড়াতাড়ি কত্রটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ারে কত্রটু এদিক কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দ পুনঃস্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের কত্রটি মেয়ে আর 2টি ছোট ছোট মেয়ে,
পেছনে লইয়া বাড়ি ঢুকিলে তাহার হাতে কেত্র বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখিয়া মনে হয় কাহারও পাকা মই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠোনে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে কতজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথায় চুল লম্বা, কৃষ্ণ ও আগোছালো বাতাস উড়িতেছে। মুখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্তা, সরু সরু কাছে চুড়িগুলো 2 পয়সা ডজনের, কত্রটি সেফটিপিন দিয়া কত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নাম বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছনে ফিরিয়া তার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না বলে তোমার বাবার কাছে আরও দিনকার 2 পয়সা বাকি আছে। আমি বললাম, মদ ও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায়া কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমনটা মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত টিচার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমূর্ত তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁইডাটা কাঠ হইয়া গিয়েছে, 2 দিন পরে ফেলে দিতে, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার বাড়ির ধারে। মেয়ে বলে দিয়েছে না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এই পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না না, কোথায় শাক, কোথায় বেগুন, আর কতজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ ফের বিলছে এইসব ফেলা। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিক চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তোর। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট মেয়েটি কোলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়রী ছেলে মেয়েরা তাদের মাক অত্যন্ত ভয় করিত। সহায়রী আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে। ছোট মেয়ে ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? কত্র পোড়া থেক আর কত্র পাড়ায় নিয়ে আসবি 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়রী বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তার চোখ দুটো জল ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ে যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দৌড়িয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মনে পড়িল গত অরণ্যনে পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিলেন, মা, অর্ধেকগুলো কিন্তু কতটা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কয়েছিল না। তিনি নিজে গিয়া উঠানে ও খিড়কির দ্বারের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে।
কুচো চিংড়িয়া দিয়ে এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলায় খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দুকত্র বার এদিক ওদিকে ঘুরিয়া আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাক কত্রটুকু তাহার পাতে পড়ে নাই। পুঁই শাকের ওপর তার মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর কতটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া ও আনন্দজনক প্রস্তাব সমর্থন করিয়া ভারিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতাস গোজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন কৈবাল বেলায় সয়াহরি ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময়ী উত্তেজিত স্বরে বলিলেন, সেই সব দিন কি আর আছে ভায়া? এ ধরো কষ্টের মুখুজ্জের স্বভাব, নইলে পাত্র দেবে না। স্বভাব নইলে কাউটায় অবশেষে কিনা হরির ছোট ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষায় তারা কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষের ভঙ্গ পচা শ্রেয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তাই সমাজে সব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূরে যাই কনে, এই যে তোমার মেয়েটি 13 বছরে। সয়াহরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর মেলয়ে তফাৎ কিসে শুনি? 13 আর মেলয়ে তফাৎটা কিসের? আর যে 13 হোক, যাই 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেবে তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেলেও তুমি বেগ বসলে কি শুনছ? ও তো কত রকমের গুচ্ছ গুয়ো করা মেয়ে। আশীর্বাদ হওয়া, বিয়ে হওয়া, তা 7 পাকে যা বাকি সমাজের বসে, এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে খুঁতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলে ঠিক করে দিলাম। লেখাপড়া নেই বা জানলো জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ির বাগান পুকুর শুনলাম, এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেনে কনে কালীময় মাথা ব্যথা করিয়া সয়াহরি মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তার কারণ নির্দেশ করিতে যাইয়া কয়ে কয়ে বলিলেন, কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা পেতেন, অনেক দিন সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কানে বৃত্তীয় আছে বলিয়া মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সয়াহরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি কত্রটা করিবার ফলে গ্রামের কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে দেবম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রের মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সয়াহরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা, কষালে উঠাইয়া সয়াহরি উঠানে বাতাবিলেবুর গাছে ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিতেছে, তাহার আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিলেন, বাবা যাবে না? মা ঘাটে গেল। সয়াহরি কত্রবার বাড়ির পাশে ঘাটের পথের দিকতে কি জানি কোণে চাইয়া দেখিলেন। পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দেখি।
কথা শেষ করিয়া কিন্তু উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় কতবার কি জানি কোনি খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী কতটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপর পিতাপুত্রীর সন্তপূর্ণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারোর ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনান ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল, খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁটুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ির এই পাড়া যাইবার পথে বাঁ ধারে কত জায়গা শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন ঘন শীতের কষালে কত প্রকারের লতাপাতার ঘন ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। কতটা লেজঝোলা হলুদ পাখির আমড়া গাছের এ ডাল হইতে ও ডাল যাইতেছে। দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কমেন পাখি দেখিয়া গিয়া অন্নপূর্ণা কিন্তু আর কতটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ ধূপ ধূপ করিয়া আওয়াজ হইতেছে, কে যেন খুঁড়িতেছে। দুর্গার কথায় পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়িলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তার খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় ধূপ ধূপ শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া কোপা বাঁধিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি? সে যে কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা যাই, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার কতখানি পরেই সহায়হরি সৎসায় 15-16 সের ভারী কতটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সে দিক চাহিয়া বলিয়া উঠিলেন, ওই যে ও পাড়ার ময়সা চৌকিদার রোজ বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতো তবু মাসে মাসে এদিক তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু রেখেছি, তা দা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টে স্বামীর দিকে চাইয়া বলিলেন, বরজপোতের বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হইয়া বলিলেন, আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায়হরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আঁশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, কত কাল আছে, মিথ্যে কথাগুলো আর কখনো বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আদব ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেক পাঠিয়েছে, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব ধূপ ধূপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সারা পায়ের শব্দ বন্ধ হয়ে গেছে। সেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকালও নেই চুরি করতে আর ডাকাতি করতে। যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথার খাওয়া কিসের জন্য? সহায়হরি হাত নাড়িয়া বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কোথাও জোগাইল না। কথিত উক্তিগুলির মধ্যে কোনো প্রবর্তজ সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিক
কতবার আর চোখে চাইয়া নিক মুখে উঠানের আপনার অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে কতবার আয় তো শুনি, যা। মায়ের ডাক শুনিয়া খেন্তি মুখ শুকিয়া গেল। সেই ইতস্তত করিতে করিতে মায়ের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে কতখানি চাইয়া থাকিয়া কতবার ভূপতির মেটে আলুটার দিকে চাইল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে কতবার বাড়ির সম্মুখে বাঁশঝাড়ের মাথার দিকেও চাইয়া লইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে দিল, কিন্তু মুখ দিয়া কথা বাইর হইল না। অন্নপূর্ণা কড়া স্বরে বললেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিশ্বাসের চোখে মায়ের মুখের দিকে চাইয়া ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাঁজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের ঢেলা ভাঙব, তবে ছাড়ব। বরজ পাতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে। কানে কোলে সেই কতগুলো বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে পরের আলু নিয়ে এলি তো ভুল তুলে যদি গোসাইরা চৌদিকার ডাকে তোমায় ধরিয়ে দেবে। তোমার কানে শ্বশুর এসে তোমায় বাঁচাতো। তোমার আমার জোটে খাবে না, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। এই মেয়ে নিয়ে আমি কি করব মা? 2 দিন 3 দিন পরে কতদিন কইবার ধুলোমাটি মাখা হাতে খেন্তির মা আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখিল, ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কুন্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসবে তরকারির আওতা করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানের কেবল কতটি মাত্র শীর্ণক পুঁইশাকের চারা কাপড়ের ফালির গন্তিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসামির মতন ঊর্ধ্বমুখে কত্রখণ্ড শুষ্ক করিয়া গায়ে ঝুলিয়া রাখিয়াছে। ফলমুদাদি অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে, দিনের আলোয় এখনো বাইর হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এই পুঁইডাঁটা চারা পোতে কখনো বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কোনে আমি রোজ জল ঢালব। অন্নপূর্ণা বলিলেন, দুঃখে হয়তো বেঁচে যেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। কষালে উঠিয়া সহায়রী দেখিলেন তার 2 ছোট মেয়ে দুলই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যুষে উঠানে কাঁঠালতলায় দাঁড়াইয়া আছে। কতটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিয়ে মুখুজ্জের বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিয়া সহায়রী বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা কষালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখি দেখি, এই শীত? আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ মা খেন্তি, অসুখে বিসুখে 5 রকম হতে পারে, বুঝলি না? সহায়রী বাইর হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ এখন সুশ্রী হইয়া উঠিয়াছেন। জামার ইতিহাস নিম্নলিখিত রূপা বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায়রী কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পরে তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায়রী রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা কত্রটি কাশিতে চালের গুঁড়ো ময়দা গুড় দিয়া চটকাইতে ছিলেন। কত্রটা ছোট বাটিতে কত্র বাটি তেল খেন্তি
কুড়ুনির নিচে কতটা কলার পাতা পড়িয়া কত থালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তি সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে সেখানে বসে। বনে বাদরে ঘুরিয়া ফেরায় তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ঘোরাইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমানে পদ নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইল। অন্নপূর্ণার উনুনে খোলা চাপাইতেছেন ছোট মেয়ে রাধি। হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা, ওই একটুখানি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে কত্রখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙ্গুল পাঁচটি দ্বার কত্রটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেইটুকুই রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজমেকে পুটি অমনি ডান হাতখানা কাপড়ের তাড়াতাড়ি মুছিয়া লইয়া মায়ের সামনে পাতিয়া বলিল, মা, আমায় কত্রটুকু। খেন্তি সূচিবস্ত্র নারিকেলে কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিক চাইছিলেন। এই সময় খাইতে যাওয়ার মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে যা আয় খেন্তি, ওই নারকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারিকেলের ওপর মালাখানা যাতে ফুটা নাই সেইখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে কত্রটা বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিস, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এ বেলা আবার হবে নাকি? ওরা তো বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করতেছিল, সুরেশ কাকার আর ও পাড়ার তিনু বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোল মুড়ি, পুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? দেখি বলছিস ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কনে আমার মা তো শুধু নারকেলে ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় কতখানি তেল লইয়া খোলায় মাখাইতে প্রশ্নের দোষোত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিলেন, দেখি ওই সব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়া ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন কতটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া কতটা নেব? অন্নপূর্ণা বলিলে, কিন্তু বসে খাস নে, মুখ থেকে পড়বে না, কি হবে? যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় কত্র থাবার তুলিয়া লইয়া কত্রটা দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব কত্রটুকু পাতে পেতে বস্ত দেখি, গরম গরম দিই। খেন্তি জল দেওয়ায় ভাত আছে, ও বেলার বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না, তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বড়দির পিঠে থাক, ভালোবেসে ভাত বরং থাকুক, আমরা কাল কষালে খাব। খানকনেক খাইবার পরেই মেজ মেয়ে পুটি খাইতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। কষালে খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনই খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় কত্রটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তা
আর খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফিনিয়ে দাও ওতে। কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি ছেনি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ কতটুকু অধিক মাত্রায় ভোজনটুকু মেয়েটির দিকে চাইয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দুঃখ এমন ভালো মানুষ কাজকর্মে। বউকে মারে গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কয়ে শোনেনি। বৈশাখ মাসের প্রথম সহায়রী কতদূর সম্পর্কিত আত্মীয় ঘটকালির খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষের বিবাহ করিল। পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথম এখানে অন্নপূর্ণার আদৌ ইচ্ছুক ছিল না। কিন্তু পাত্রটি সঙ্গতিপূর্ণ। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসা, 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইয়া কতটুকু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য যে বরণের সময় তিনি খেন্তি সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেরিয়া সুবিধে করিয়া লইবার জন্য বরের পালকি কতবার নামাইল। অন্নপূর্ণা চাইয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রং এবং মেদি ফুলের গুচ্ছগুলি সেখানে নত হইয়া আছে। খেন্তির কম দামের বালুচুরির রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাই অত্যন্ত অগোছল, নিতান্ত নিরীহ ও কতটি অধিক মাত্রায় ভোজনপটু। মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইয়া তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তি কি অপরের ঠিক বুঝিবে। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিতেছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও 2 মাস তো। এ পাড়ার ঠানদিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কনে রে, আগুনেতে হোক তবে তো। খেন্তির মুখ লঙ্কার রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের ওপর কতখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে কত সুরে বলিলেন, যাব না বইকি, দেখো তো কমন না যান। ফাল্গুন চৈত্র মাসে কৈবাল বেলায় উঠানে মাচার রৌদ্রে দেওয়ার আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মনে হু হু করিতেও তার আনচারি ললাবি মেয়েটি আজ বাড়িতে নেই, যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনতার মতন হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বলিল, মা, বলবো কতটা কথা। ওই কোণটি ছিঁড়ে কতখানি, কত বছরের ওপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিতেছেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবে দাদা আমাদের অবস্থা। লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকারের তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিল মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো। আর তাছাড়া আমি যে দোগে নগদই দেব। তোমার মেয়েটি হয়েছিল কি? সহায়রী হুঙ্কারটা 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হইয়া ছিল। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও টি-শার্টে টাকার কমে হবে না ভেবে দেখলেম কি না।
মেয়ের নামে নিন্দে ওঠালো, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মেয়ে মতো খায়, আর কত কি। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে, ফেলে থাকতে পারলাম না। বুঝলে সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পর বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলিতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুড়ো, জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে একত্রে ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে। সহায়হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক কতকটা অস্পষ্ট শব্দ করিয়া বারকমতে ঘাড় নাড়িলেন। তারপর ফাগুন মাসে তার বসন্ত এলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই ঢালায় আমার কেউ দূর সম্পর্কের বোন আছে, কতবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমার না কতটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি। না, এমনি চামার গহনাগুলো অশোক অবস্থায় গা থেকে খুলে নিয়ে তার ঢালায় পাঠিয়ে দিয়েছে। যাক, যা যাওয়া যাক, বেলা গেল। চারদিক ঠিকরে করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসে শেষাশেষি এই শীত পড়িয়াছে, যে এরূপ শীত তাহার কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করিয়াছেন। পুটি আর রাধি উনানের পাশে বসিয়া আগুন পোয়াইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে কতটুকু নুন দিয়ে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলিছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলে, সরে এসো, বসো মা, আগুনের ঘাড়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে আয়। গোলার তৈয়ারি হইয়া গেল। আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে পিঠের আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, আমি পিঠেখানা কানাচে সারা সটকি ফেলিয়া দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, কত্রা যাস নে, রাধিকা নিয়ে যা, খুব জ্যোৎস্না উঠিয়াছে বাড়ির পেছনে। সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচার লোভার খোলা সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে। পুটি ও রাধি খিড়কির দ্বারে খুলিতে কতটা শেয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পড়িয়া পুটি পিঠাখানা জোর করিয়া হারিয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিদিকে নির্জন বাসবনের নিস্তব্ধতায় ভয় হইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির রাজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছরখানেক নিবু চারা তুলে এনেছিলে, সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতে তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া কতটা কাঠঠোকর পাখি খট্টর করে শব্দ করিতেছিল। তার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। দুই বোনের খাইবার জন্য কলা পাতার চিবিতে চিবিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তারপর তাহাদিগে তিনজনের দৃষ্টি
কেমনে করিয়া আপনা আপনি উঠানের কত্র কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাটে স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়া তার ক্ষত সাধে নিজের হাতে পোতা পুঁই গাছটা মাচা জুড়াইয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাইর হইয়া দুলিতেছে সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনে লাবণ্য ভরপুর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা।